হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা জানি যে আমরা ক্লাস 12-এর এখানে আমরা প্রথম ইউনিটের যে থার্ড চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশন, সেই হিউম্যান রিপ্রোডাকশন নিয়ে আমরা আলোচনা করছি। আমরা আগের ভিডিও পর্যন্ত দেখেছিলাম যে সেখানে আমাদের মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা বলেছিলাম যে আমরা মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার ধরেই কিন্তু এগিয়ে যাব, শেষ করে দিয়ে তারপরে ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার শুরু করব। তো মানে মেলের সঙ্গে অ্যাসোসিয়েট যা আছে সেগুলো পর্যন্ত আপ টু স্পার্ম ডেভেলপমেন্ট পর্যন্ত আমরা পড়ব। সেইভাবেই কিন্তু আজকে আমরা হাজির হয়েছি। আজকের ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো মাইক্রোস্কোপিক অ্যানাটমি অফ টেস্টিস, মানে টেস্টিসের মানে শুক্রাশয়ের আনুবীক্ষণিক গঠন। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে এবং ব্রড কোশ্চেন হিসেবেও কিন্তু আসে। তো যা বলি যে তোমরা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করেছো আশা রাখি, আর যদি না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা যে বেল আইকনটি সেটাকে প্রেস করে দাও, তাহলে আমরা যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো কিন্তু সবার আগে কিন্তু নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। চলো আর দেরি না করে আমরা শুরু করি। তো এখানে প্রথমেই আমরা যদি শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন দেখি, তো আমরা লেয়ারিং দিয়ে শুরু করব। তো যখন আমি শুক্রাশয় পড়িয়েছিলাম তখন দেখো একটু ভালো করে মনে করে যে শুক্রাশয়ের বাইরের দিকে বা টেস্টিসের বাইরের দিকে কিন্তু তিনটে আবরণের কথা আমরা বলেছিলাম। একটা ছিল টিউনিকা ভ্যাজাইনালিস, একটা টিউনিকা অ্যালবুজিনিয়া এবং টিউনিকা ভাস্কুলোসা। তো এবং এটাও নিশ্চয়ই মনে আছে যে টেস্টিসের সেকশনাল ভিউয়ের যখন টেস্টিস আমরা পড়েছিলাম নর্মালি বলেছিলাম যে মাঝের যে লেয়ারটা রয়েছে টিউনিকা অ্যালবুজিনিয়া, এই অ্যালবুজিনিয়া লেয়ারটা বারে বারে ভিতরের দিকে ঢুকে তৈরি করেছে যে লবিউল, যে ভাঁজগুলো তৈরি করেছে বা লোবগুলো তৈরি করেছে, আমরা লবিউলই বলি এখানে। তো সেগুলো রয়েছে মোটামুটি সংখ্যাটা প্রায় 100-র কাছাকাছি ছিল এবং প্রত্যেকটা লবিউলে মোটামুটি প্রায় 3-4টে মতো করে কিন্তু সেমিনিফেরাস টিউবুলস বা শুক্র উৎপাদক নালিকা ছিল। তো সেই হিসাবে আমরা যদি একবার দেখি, এই ছবিতে ডাইরেক্ট এলে হয়তো বুঝতে পারবে না, আমি একবার এখানে বোঝানোর চেষ্টা করছি যে যদি ধরো এটা একটা টেস্টিসের কথা বলি, আমরা কি বলেছিলাম যে মাছের যে লেয়ারটা, আমরা যে কাভারিংয়ের কথা বলছি এখানে কিন্তু টিউনিকা অ্যালবুজিনিয়া, যেটা কোলাজেন এবং ইলাস্টিন ফাইবার দিয়ে তৈরি একটা ফাইব্রাস লেয়ার। মানে বুঝতেই পারছো এখানে সাপোজ এই যে লোবটা তৈরি হচ্ছে, আমি যদি বলি এখানে এই লোবটা তৈরি হচ্ছে বা এখানে এই লোবটা তৈরি হচ্ছে, এই লোবগুলো তৈরি হচ্ছে, এই লোবগুলো কিন্তু ওই মাছের লেয়ারটা বারে বারে এরকম ভেতর দিকে ঢুকেছে ভাবতে পারো, আবার এখানে এসে আবার ভেতর দিয়ে ঢুকেছে, আবার যদি আমরা ভাবি এইভাবে ভেতর দিয়ে ঢুকেছে, এইভাবে কিন্তু লেয়ারটাকে তৈরি করেছে, লোবগুলো তৈরি করেছে। আমরা এইগুলোকে লবিউল বলেছিলাম এবং এর মাঝেই কিন্তু ছিল সেই সেমিনিফেরাস টিউবুলস। ভেবে দেখো সেমিনিফেরাস টিউবুলস ছিল, যে সেমিনিফেরাস টিউবুলসগুলো এক একটার, এখানে একটা আনলাম আমরা, এরকম মোটামুটি 3-4টে মতো কিন্তু এরকম ভিতরে সেমিনিফেরাস টিউবুলস থাকবে। তো এই এক একটা সেমিনিফেরাস টিউবুলসের যদি আমরা লেন্থ দেখি তাহলে সেটা মোটামুটি 30-40 সেন্টিমিটার মতো, যদি কুণ্ডলীকৃত না থাকে, মানে যদি সোজা সাপটা থাকে। কেন তো 30-40 মিটারের আইডিয়া তো মানে সেন্টিমিটারের আইডিয়া তোমাদের আছে, তো একটা টেস্টিসের দৈর্ঘ্য কত বা প্রস্থ কত, যে 30-40 সেন্টিমিটার হবে, ব্যাপারটা মানে কুণ্ডলীকৃত অবস্থায় আছে, স্পাইরালি অ্যারেঞ্জ করে আছে, সেই জন্য এখানে কিন্তু ধরতে পেরেছে, মানে জায়গাটা এখানে ধরাটা সম্ভব হয়েছে। এবং এক একটাই 3-4টে করে আছে, মানে আমরা যদি 100টা লবিউল বলি আর যদি 3টে করেই হিসাব করি, তার মানে অ্যাপ্রক্সিমেটলি 3 থেকে 400টা করে, যেহেতু এটা 3-4টে বলছি, 3 থেকে 400টা করে, আর 3 থেকে 400টা সেমিনিফেরাস টিউবুলস কিন্তু এক একটা টেস্টিসের মধ্যে অবস্থান করছে। তার মানে এখানে টিউনিকা অ্যালবুজিনিয়া বলে যে লেয়ারটার কথা বলছি, সেই লেয়ারটা কিন্তু এখানে লোবগুলো তৈরি করেছে। আমাদের পড়ার বিষয় কিন্তু এটা নয়, আমাদের পড়ার বিষয় টেস্টিসের আণুবীক্ষণিক গঠন, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, তার মানে সেকশনাল ভিউ। তাহলে এখানে যদি আমরা এটাকে সেকশন করি,
এটাকে যদি আমরা টিএস ভার্সন করি, এরকম করে করি, তাহলে কী হবে, আমরা দেখো এই জায়গাটা যদি খেয়াল করি, তাহলে এই নালীটা সেমিফেরাস নালীটা এরকম করে উঠছিল, নিচে দিয়ে নামছিল, আমরা এই জায়গায় কেটেছি, তার মানে এই গোলটা আবার পরে যখন এখানে এসে উঠছে, তাহলে পরে এখানটা আবার পরে, তাহলে এই জায়গাটা কি আমরা যে এই বরাবর কেটেছি, মানে এটা তো অ্যাকচুয়ালি নালী, এটা অ্যাকচুয়ালি নালী, এরকম স্ট্রাকচার হবে, তাহলে একটা গোল আমরা পাচ্ছি, সেই গোল ধরো সাপোজ একটা, এরপরে আবার যখন এটা উঠে এখানে যাচ্ছে এইভাবে, তখন এখানে আরেকটা গোল পাচ্ছি, সেটা ধরো সাপোজ এটা, তারপর আবার যখন নেমে আসছে ধরো এটা, এইভাবে। এবং এর মাঝে যে জিনিসগুলো আছে, আমরা বলেছিলাম একটা লেয়ারের কথা আগে, যেটা বলা সেখানে সম্ভব হয়নি, সেটা হলো টিউনিকা ভাস্কুলোসা। এখানে ভাস্কুলেশন আছে, মানে বিভিন্ন ধরনের যে মানে ভাস্কুলেশন মানে এখানে যে রক্তজালিকা, হ্যাঁ, ব্লাড ভেসেল যেগুলো, সেই ব্লাড ভেসেলগুলো কিন্তু এর মাঝে মাঝে অবস্থান করছে, তার মানে এর মাঝে মাঝে কিন্তু সেই ব্লাড ভেসেলগুলো আছে, যেটাকে আমরা মিডল লেয়ার বলছি, মানে ইনার লেয়ার বলছি। ভাস্কুলাসা অবশ্যই ইনার লেয়ার, মানে এই ভিতরে যে অংশগুলো পাচ্ছি, তোমরা ভাবতে পারো যে টিউবটা ঘুরে ঘুরে বারবার যাওয়া আসা করেছে, তার মাঝে মাঝে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে, যে লাল লাল ডট ডট যেগুলো দিয়ে রেখেছি, যেখানে আমরা ব্লাড ভেসেল দেখিয়েছি, এই জায়গাগুলো কিন্তু এখানে রয়েছে। তাহলে আশা করি বুঝতে পারছো যে কাভারিংয়ের যে ব্যাপারটা বলছি সেটা কি। তার মানে এখানে আমরা যে স্ট্রাকচারটা করছি সেটা কিন্তু একদম মিডল লেয়ারের যে কভারিং শুরু হচ্ছে সেখান থেকে আপ টু এই পর্যন্ত, মানে গোটা জিনিসটাই পাচ্ছি। এবার আমরা যে কোনো জায়গাকার সেকশনাল ভিউ কিন্তু দেখতে পারি, এখানে দেখতে পারি, ওখানে দেখতে পারি, সেই ছবি কিন্তু এখানে সমস্ত বইয়ে কিন্তু দেওয়া আছে। এই জিনিসটাকে বোঝা দরকার, নাহলে এরকম ছবি আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোন জায়গাটা সেটাই আমরা বুঝতে পারছি না, এমন যেন না। ঠিক আছে, এক্ষেত্রে তার মানে বাইরের দিকের যে মিডল লেয়ারের যে কাভারিং ছিল, সেই কাভারিংটা এই লোবগুলোকে তৈরি করেছিল, যে লোবগুলোর মধ্যে সেমিনিফেরাস টিউবুলস ছিল, যে সেমিনিফেরাস টিউবুলসের সেকশনাল ভিউ এই প্রত্যেকটি গোল আকার এখানে আঁকা হয়েছে। এরপর যদি আমরা এক একটা সেমিনিফেরাস টিউবুলসের ভেতরে আমরা যদি স্ট্রাকচারগুলো একটু দেখে নিই, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, তো প্রথমত এই সেমিনিফেরাস টিউবুলস, যাকে বাংলায় আমরা শুক্র উৎপাদক নালী বলছি, যার মানে এর মধ্যে শুক্রাণু উৎপাদন হয়। তো সেমিনিফেরাস টিউবুলসের মধ্যে দু ধরনের সেল আমরা পাবো, একটাকে স্পার্মাটোগোনিয়াল সেল বলছি এবং আরেকটাকে সার্টোলি সেল বলছি। আমরা আলাদা আলাদা করে আলোচনা করব অবশ্যই। প্রথমে স্পার্মাটোগোনিয়াল যে সেল এর কথা বলছি, সেই সেলগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে একটা জিনিস বলে নেওয়া ভালো, সেটা হলো যে এই যে স্পার্মাটোগোনিয়াম সেমিনিফেরাস টিউবুলসগুলো তৈরি হয়েছে, এই সেমিনিফেরাস টিউবুলসের বাইরের দিকে এই যে আমরা ব্ল্যাক কালার দেখিয়েছি, বাইরের দিকে একটা বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা থাকে, কারণ যে কোনো সেল কিন্তু কোনো না কোনো ভিত্তি পর্দার উপরে সজ্জিত থাকতে হয়। তার মানে বাইরের দিকে একটা বেসমেন্ট মেমব্রেনের কথা আমরা এখানে বলবো। এবং পরে আরেকটা জিনিস বলবো, সেটা হলো ব্লাড টেস্টিস ব্যারিয়ার, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো এক্ষেত্রে স্পার্মাটোগোনিয়াল যে সেল রয়েছে, টোটাল 5 ধরনের সেল কিন্তু আমরা দেখতে পাই। আমরা যখন স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি পড়ব তখনও কিন্তু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। অবশ্যই সেই ব্যাপারটা নিয়ে আলোচনায় বিষয়বস্তু, সেখানে কিন্তু ডিটেলসে আসবো। আমরা এখানে শুধু সেলগুলোর কথা বলে দিয়ে বেরিয়ে যাব। প্রথমত স্পার্মাটোগোনিয়াম, এবং তারপরে সেখান থেকে তৈরি হয় স্পার্মাটোসাইট, অবশ্যই প্রাইমারি স্পার্মাটোসাইট। এটা মাইটোসিস ডিভিশনের ফলে তৈরি হয়। তার মানে স্পার্মাটোগোনিয়াল যে সেলগুলো রয়েছে, সেই সেলগুলোর কথা যেটা বলছি, সেই সেলগুলোর এখানে আমরা 1 নম্বর 2 নম্বর করে দেখিয়ে দিচ্ছি। তার মানে এখানে স্পার্মাটোগোনিয়াম যে সেলের কথা বলছি, এখানে কিন্তু ওখানে যেটা 1 নম্বর মার্কিং করেছি সেটা। 2 নম্বরে প্রাইমারি স্পার্মাটোসাইটের যে কথা বলছি, সেটা আমরা একটু কালারটাকে চেঞ্জ করেছি, এত কালার তো পাওয়া যাবে না, 2 নম্বর, ঠিক আছে। এবং এরপর মিওসিস ডিভিশন শুরু হয়। তো মিওসিসের ক্ষেত্রে আমরা জানি মিওসিস এবং 1 এবং 2, মানে মিওসিস 1 কমপ্লিট করার পর যে সেলগুলো তৈরি হয় সেগুলো হলো সেকেন্ডারি স্পার্মাটোসাইট, যেগুলোকে আমরা এখানে 3 নম্বর বলে মার্ক করলাম। এরপর দেখো মিওসিস 2টা কিন্তু এরপরে কমপ্লিট হয়, এবং মিওসিস 2 হওয়ার ফলে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় স্পার্মাটিড, যেটাকে আমরা আবারও একবার লাল দিয়ে এঁকে আমরা এখানে মার্ক করলাম 4 নম্বরে। এবং এই স্পার্মাটিড হলো যে অপরিণত শুক্রাণু বা ইম্যাচিওর স্পার্ম।
এই স্পার্মাটিডগুলো এরপরে এই যে সবুজ রঙের যে সেলগুলো দেখছো, যেগুলোকে আমরা সার্টোলি সেল বলে আলোচনা করব, এই সেল থেকে পুষ্টি উপাদান গ্রহণ করতে যায়। কারণ এটাকে যেহেতু আমরা ইম্যাচিওর বা অপরিণত বলছি, তার মানে পরিণত হতে হবে। তার মানে এই অপরিণত অবস্থায় যে শুক্রাণুগুলো তৈরি হয়, এগুলো কিন্তু এমনি নর্মালি কিন্তু মানে স্পার্মের যে ক্রোমোজোমের যে ব্যাপার মানে হ্যাপ্লয়েড, সেগুলো কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে। এবার দরকার শুধু ম্যাচুরেশনের, এখান থেকে এখানে জাস্ট ম্যাচিওর করে। তার মানে এই স্পার্মাটিডগুলো তারপরে এই সার্টোলি সেল থেকে বিভিন্ন রকমের নিউট্রিশন অ্যাবজর্ব করে এবং তারপরে তৈরি হয় সেটা হলো স্পার্মাটোজোয়া বা স্পাম, ম্যাচিওর স্পাম, যেটাকে আমরা এখানে মাঝখানে লিখে রেখেছি, 5 নম্বরও দিলাম। তার মানে যদি আমরা একটু কল্পনা করি, যেগুলোকে এরকম টিউবের মতো আগিয়ে দাও, এটাকে টিউবের মতো আগিয়ে দাও, তার মানে সেল দ্বারা যখন ভর্তি হচ্ছে তখন কিন্তু প্রায়, আমি যদি এতটা মোটা ধরি তাহলে অনেক অংশ কিন্তু ভর্তি হয়ে গেছে বিভিন্ন ধরনের সেল দিয়ে, মাঝখানে ধরো এরকম জায়গা ফাঁকা পড়ে আছে এবং এইটা কিন্তু কন্টিনিউ আছে এবং যার মধ্যে কিন্তু ম্যাচিওর স্পামগুলো এসে পড়ছে ও ম্যাচিওর স্পামগুলো রয়েছে। এবং আমরা জানি যে সেমিনিফেরাস টিউবুলসগুলো এক জায়গায় গ্যাদার করে তৈরি করে রেটিটেস্টিস, আগের ভিডিওতে পড়ানো হয়ে গেছে। সেই রেটিটেস্টিস পর্যন্ত গিয়ে কিন্তু সেই স্পামগুলো এক জায়গায় গ্যাদার করে এবং তারপরে ভাস ইফারেন্স, এপিডাইমিস, এই সমস্ত রিজনগুলোতে যায়। তার মানে মাঝের যে জায়গাটা, প্রতিটা সেমিনিফেরাস টিউবুলসের এই যে মাঝের জায়গাটা কোনো ঘেরা থাকে না, কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি যে এর মধ্যে কিন্তু এই স্পামগুলো কিন্তু গ্যাদারিং হচ্ছে। এবার টিউবের মতো যেহেতু, তাহলে মাঝের গোটা জায়গাটাই নলের মতো কিন্তু ফাঁকা আছে, মানে সেই জায়গা দিয়ে স্পামগুলো ট্রাভেল করতে পারে। ঠিক আছে, এবার এই যে জিনিসটা, এই যে 5 রকমের সেল, এই জিনিসটা কিন্তু আমরা পরে স্পার্মাটোজেনেসিস যে প্রক্রিয়া, স্পার্মাটোজেনেসিস যে প্রসেস, সেই স্পার্মাটোজেনেসিসে কিন্তু আমরা এই প্রসেসটা ইন ডিটেলসে পড়ব। এখন কিন্তু আমরা সেলগুলোর জাস্ট নাম বলে চলে গেলাম। তবে মোটামুটি ধরতে পারো এখানে বা এই জায়গায় এই প্রথম দুটোকে আমরা স্পার্ম মাদার সেল হিসাবে, যদিও এই স্পার্মাটোগোনিয়ামই অ্যাকচুয়ালি স্পার্ম মাদার সেল, যার উপরে একবার জাস্ট কপি করে নিয়ে তারপর মিওসিস ডিভিশন শুরু হয়। আমরা পরে এই নিয়ে আলোচনা করব। তো এই যে আমরা সেমিনিফেরাস টিউবুলস নিয়ে আলোচনা করছিলাম, তো তার মধ্যে যে স্পার্মাটোগোনিয়াল সেল রয়েছে, এই সেলগুলো কিন্তু ফর্ম করতে FSH হরমোন কিন্তু এখানে ভূমিকা পালন করে। যখন অ্যাডোলেসেন্স পিরিয়ড চলছে, যখন অ্যাডোলেসেন্স পিরিয়ড শুরু হয়, তখন কিন্তু এই FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন কিন্তু এই সেমিনিফেরাস টিউবুলস, যেটাকে পুরুষদের ক্ষেত্রে কিন্তু ফলিকল বলা হচ্ছে, তার মানে এই ফলিকলকে কিন্তু স্টিমুলেট করছে বা উদ্দীপিত করছে। ফলে কিন্তু যে 5 ধরনের কোষের কথা আমরা আগে দেখলাম, সেই ধরনের 5টা কোষ কিন্তু এখানে ফর্ম করাতে সাহায্য করছে, বা বলতে পারো যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটাকে উদ্দীপিত করতে সাহায্য করছে। তার মানে সেমিনিফেরাস টিউবুলস কিন্তু এখানে অবশ্যই মেলদের ক্ষেত্রে ফলিকল, যাকে স্টিমুলেট করা হচ্ছে থ্রু FSH হরমোন দিয়ে। এবার দেখো, তো এখানে আরেকটি যে কোষের কথা আমরা বলছিলাম, এখানে যে সবুজ রঙের যে এখানে কোষগুলো আঁকা আছে, যেগুলোকে আমরা সার্টোলি সেল বলছি, এই সার্টোলি সেল কিন্তু সেমিনিফেরাস টিউবুলসের অন্যতম আরেকটি সেল, যে সেলগুলো এনরিচো সার্টোলি আবিষ্কার করেছিলেন এবং তার নাম অনুসারেই অবশ্যই সার্টোলি সেল বলা হয়। তো এই সেলগুলোকে কিন্তু সাস্টেন্টাকুলার সেলও বলা হয়, নার্স সেলও বলা হয়। দেখো, আমরা অলরেডি কিন্তু এগুলো লিখেছি। তো এই যে নাম কেন এরকম, তার কারণ এই কোষগুলোর কাজ হলো পুষ্টি উপাদান সংগ্রহে সাহায্য করা, বা যে স্পার্ম এখানে ম্যাচিওর করছে, সেই স্পার্মকে ফুললি ম্যাচিওর না হলেও যতটুকু ম্যাচুরেশন এখানে হচ্ছে, সেই স্পার্মের ম্যাচুরেশনে হেল্প করছে। মানে স্পার্ম সেল যেগুলো এখন হ্যাপ্লয়েড সেল, সেই সেলগুলো নিউট্রিয়েন্টস বা খাদ্য উপাদান এখান থেকে গ্রহণ করতে পারে। তো এটা তো একটা কাজ গেল, এই পর্যন্ত কিন্তু আমরা সেই রিলেটেড দুটো কাজ লিখেছি, কিন্তু এর পরের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এখানে করছে। যেমন দেখো, সাইটোপ্লাজমিক রেসিডিউ এবং আনওয়ান্টেড স্পার্ম যেগুলো রয়েছে, মানে হলো এই ভেতরে যখন ডিফারেন্ট টাইপের সেল ডিভিশন চলছে, কেন ডিফারেন্ট টাইপের বলছি, কোথাও মাইটোসিস চলছে, কোথাও মিওসিস 1, কোথাও মিওসিস 2, কোথাও ইম্যাচিওর থেকে ম্যাচিওর হচ্ছে, এই যে ডিফারেন্ট টাইপের সেল ডিভিশন
ঘটে চলেছে ভিতরে, মানে একসঙ্গে প্রচুর ঘটে চলেছে। তো এক্ষেত্রে এমন ভাবার কোনো কারণ নেই যে সমস্ত স্পাম যেগুলো তৈরি হবে সেই স্পামগুলো সবই কিন্তু সঠিকভাবে তৈরি হবে, কারণ মিওসিস ডিভিশনের সময় কিন্তু অনেক ভুলভ্রান্তি হয়। তো সেক্ষেত্রে কিন্তু অবাঞ্ছিত স্পাম মানে ত্রুটিপূর্ণ যে স্পাম সেগুলো কিন্তু এখানে তৈরি হয়, এবং সেই স্পামগুলোকে কখনোই এখানে সেমিনিফেরাস টিউবুলসের থ্রু দিয়ে রেডিটেস্টিস বা আলটিমেট ইজাকুলেটরি ডাক্টে পাঠাবে না। তো সেই স্পামগুলোকে নষ্ট করতে সাহায্য করে এই সার্টোলি সেল, এবং আরেকটি কাজ করে সেটা হলো সাইটোপ্লাজমিক রেসিডিউ বা সাইটোপ্লাজমের অনেক অবশিষ্টাংশ তৈরি হয়। যেহেতু সেল ডিভিশন চলছে, ভিতরে একটি ঘটনা ঘটছে, তো অনেক সাইটোপ্লাজমিক রেসিডিউ বা অবশিষ্টাংশ তৈরি হয়, সেইগুলোকে কিন্তু এখান থেকে ফাঁকা করে দেয়। মানে সার্টোলি সেল ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে সেগুলোকে গ্রহণ করে এবং সেখানে জায়গাটাকে পুরো ক্লিয়ার রাখে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কাজ কিন্তু এখানে করে। আরেকটি কাজ যেটা অত্যন্ত আরও গুরুত্বপূর্ণ সেটা হলো ব্লাড টেস্টিস বেরিয়ার। এই ব্যাপারটা একটু ভালো করে বুঝে নিতে হবে। দেখো আমরা এখানে এই যে স্ট্রোমা লিখে রেখেছি, আমরা এখানে লিখেছি ব্লাড ভেসেল, তার মানে এই ভিতরে মানে টিউনিকা অ্যালবুজিনিয়ার ভিতরে যে লোব বা লবিউল তৈরি হয়েছে, তার মধ্যে যে টিউনিকা ভাস্কুলোসা লেয়ার রয়েছে, সেই ভাস্কুলোসা লেয়ারগুলো কিন্তু এই স্ট্রোমা বা ব্লাড ভেসেল দ্বারা পরিপূর্ণ। মানে টোটালটাকে স্ট্রোমাই বলা হয়, তার মধ্যে ব্লাড ভেসেল রয়েছে এবং ডিফারেন্ট টাইপসের সেল রয়েছে, এবং রয়েছে সেমিনিফেরাস টিউবুলস। তার মানে সেমিনিফেরাস টিউবুলস বাদ দিলে বাকি জায়গাটা কিন্তু কভার বাই স্ট্রোমা, এবং যার মধ্যে কিন্তু এখানে লেডিগের আন্তর্কোষ আমরা শুনেছি, ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডিগ আমরা আলোচনা করব, এবং ব্লাড ভেসেল এই জিনিসগুলোও কিন্তু রয়েছে। ওভারঅল আমরা ভাস্কুলোসা লেয়ারই বলছি এটা। তার মানে এই বাইরের দিকে কিন্তু ব্লাড রয়েছে ব্লাড ভেসেলের মধ্যে, এবং ভিতরে রয়েছে স্পাম। কি হয় এই যে সার্টোলি সেলগুলো, আমরা তো 2D স্ট্রাকচার আঁকছি, যদি 3D স্ট্রাকচার দেখতে পারতাম তাহলে তো এই সার্টোলি সেলগুলো কিন্তু প্রায় কাছাকাছি অবস্থান করছে, এবং সার্টোলি সেলের মধ্যে মধ্যে কিন্তু বাকি এই যে স্পার্মাটোগোনিয়াম, প্রাইমারি স্পার্মাটোসাইট, এই সেলগুলো সব গ্যাদার করা আছে। তো এই সার্টোলি সেল কিন্তু এই ব্লাড এবং ভিতরে এই যাওয়া আসাটাকে কিন্তু পুরো আটকে দেয়, মানে এখানে একটা ব্যারিয়ার তৈরি করে। টোটাল জায়গাটা কি, অবশ্য ভিত্তি পর্দাটা ভেবো না, টোটাল জায়গাটা আমরা যখন অ্যানিমাল সেল পড়েছি, আমরা যখন সেল মেমব্রেন পড়েছিলাম ক্লাস 11-এ, তখন দেখবে ডেসমোজোম বলে একটি স্ট্রাকচার পড়েছিলাম। সেই ডেসমোজোমের স্ট্রাকচারটাকে একটু কল্পনা করতে পারো, যে পাশাপাশি সেলগুলো গ্যাদার করে বাইরে থেকে যেন ভিতরে কিছু না ঢোকে বা ঢুকতে পারে সেই ব্যবস্থাটা করে রেখেছে, যেটাকে ব্লাড টেস্টিস বেরিয়ার বলা হয়। তোমার টেস্টিসের মধ্যে ব্লাড আছে, কিন্তু সেই ব্লাড যেন কখনোই এর সেমিনিফেরাস টিউবুলসের ভেতরে যেতে না পারে, সেই জন্যই কিন্তু এখানে বেরিয়ারগুলো আছে। কেন? তার কারণ হলো যে এই স্পামগুলো যদি কোনো কারণে ব্লাডের মধ্যে চলে আসে, তাহলে ব্লাডের যে ডাব্লিউবিসি রয়েছে তারা কিন্তু এই যে স্পাম সেগুলোকে ডাইজেস্ট করে নেবে, কখনোই সেগুলো বাঁচতে দেবে না। এবং উল্টো দিকে ব্লাড যদি টেস্টিসের মানে সেমিনিফেরাস টিউবুলসের মধ্যে প্রবেশ করে যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ব্লাডের মধ্যে যে সমস্ত ডাব্লিউবিসি রয়েছে তারা কিন্তু ভিতরে গিয়ে স্পামগুলোকে নষ্ট করে দেবে, বা এই ডিফারেন্ট টাইপসের যে সেল রয়েছে সেই সেলগুলোকে নষ্ট করে দেবে। তার মানে এখান থেকে স্পামের এখানে আসাও যতটা রিক্সি, তো ব্লাড ভেতরে ঢুকলেও ততটাই রিক্সি ব্যাপার রয়েছে। সেই জন্য কিন্তু এখানে একটা বেরিয়ার বা ব্যবধায়ক রয়েছে, যাকেই আমরা ব্লাড টেস্টিস বেরিয়ার বলি। আশা করি বুঝতে পেরেছো। তার মানে এটা কিন্তু যতদিন না পর্যন্ত ফর্ম করছে, অ্যাকচুয়ালি দেখো এই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটা প্রায় আরম্ভ হতে প্রায় 16-17 বছর লেগে গেছে। ততদিন পর্যন্ত কিন্তু ব্লাডের যে ডব্লিউবিসি তারা কিন্তু কোনো রকমের সেল কিন্তু পায়নি, এই ধরনের সেল পায়নি। সুতরাং এরপরে যখন ব্যাপারটা শুরু হচ্ছে তখন কিন্তু নতুন করে আর স্পামগুলোকে নষ্ট করার কোনো টেন্ডেন্সি থাকে না, এবং অবশ্যই সেখানে ব্লাড টেস্টিস বেরিয়ার রয়েছে, তার জন্য কিন্তু স্পামগুলো কখনোই নষ্ট হয় না, বা একদম গোদা বাংলায় বলতে গেলে সেমিনিফেরাস টিউবুলসের মধ্যে কখনো ব্লাড ঢোকে না। আশা করি এবার বুঝতে পেরেছ। তো এটা গুরুত্বপূর্ণ একটি কাজ রয়েছে ব্লাড টেস্টিস বেরিয়ায়, খুব ভালো করে মনে রাখবে। এরপরের কাজটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো ডিফারেন্ট টাইপসের হরমোন কিন্তু এই সার্টোলির সেল থেকে বেরিয়ে আসে, এবং অবশ্যই টেস্টোস্টেরন নয় বা ডিহাইড্রো টেস্টোস্টেরন কিন্তু নয়। হ্যাঁ, সেগুলো বাদ দিয়ে কি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, যাকে আমরা এবিপি বলা হয়,
এবিপি বলি আর কি, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। অ্যান্ড্রোজেন মানে কি? মেল হরমোনকে এক কথায় বলা হয় অ্যান্ড্রোজেন। এই মেল হরমোনগুলো কে যারা বাইন্ড করতে হেল্প করে তাদেরকে বলা হয় অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। আমরা আলোচনা করছি ইনহিবিন। আমরা যখন এর পরের ক্লাসে আমরা যখন স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার যে রেগুলেশন সেই রেগুলেশন দেখব, তখন অবশ্যই এই ইনহিবিন হরমোনের কাজ দেখব, যাদের কাজ হলো ইনহিবিট করা, কোনো একটি প্রসেসকে বাধা দেওয়া। এবং মেল বডিতেও কিন্তু সামান্য পরিমাণে হলেও ইস্ট্রোজেন কিন্তু কাজ করে, এবং সেই ইস্ট্রোজেন কিন্তু এই সার্টোলি সেল থেকে বেরিয়ে আসে। আমরা এবিপি বা অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনকে নিয়ে একটু বলে দিই। সেটা হলো যে আমরা দেখো যে কোনো জায়গায়, এই যে আমাদের গোঁফ দাড়ি এই যে জায়গাগুলোতে রয়েছে, এবং পিউবিক হেয়ার, এই যে বিভিন্ন, তো এগুলো তো যেখানে ইচ্ছা বেরোতে পারতো। মানে আমি বলছি গোঁফ তো হাতেও বেরোতে পারতো, কিন্তু বেরিয়েছে কি? বেরোয়নি। তার কারণ কি? তার কারণ কিন্তু অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। আমরা জানি হরমোন কিন্তু এন্ডোক্রাইন সিস্টেমের অংশ, মানে একটা জায়গা থেকে উৎপত্তি লাভ করছে, লোকাল হরমোন বাদ দিয়ে ম্যাক্সিমাম হরমোনে কিন্তু অন্য আরেকটি জায়গায় গিয়ে কাজ করছে। তাহলে কোথায় কাজ করবে? কে ঠিক করে যে কোথায় কাজ করবে? এই ঠিক করার কাজ কিন্তু অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন করে। মানে একটা জিনিস খেয়াল করে দেখবে যে বিভিন্ন লোকের ক্ষেত্রে চুল যখন উঠে যায়, দেখবে সব চুল উঠে গেলেও মাথার পিছনের দিকের এই চুলগুলো কিন্তু উঠতে চায় না বা উঠতে অনেক দেরি হয়। এবং কোনো কোনো ছেলের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ছেলে, মানে 50% ছেলের ক্ষেত্রে দেখবে দাড়ি যদি ঠিকমতো নাও বেরিয়ে থাকে, কিন্তু এই রিজিয়ানটাতে অবশ্যই দাড়ি বেরিয়েছে। কারণ কি? কারণ হলো ব্লাড ফ্লো। এই রিজিয়ানে কিন্তু ব্লাড ফ্লো অনেক বেশি, এই রিজিয়ানে কিন্তু ব্লাড ফ্লো অনেক বেশি। যেহেতু ব্লাডের মধ্যে টেস্টোস্টেরন হরমোন আছে, সেই জন্য বেশি মাত্রায় টেস্টোস্টেরন হরমোন কিন্তু এখানে জমা হওয়ার সুযোগ পায়, সেই জন্য এই জায়গাগুলোতে কিন্তু সবসময় কিন্তু হেয়ার বেরোয়। এখন আরেকটি ব্যাপার রয়েছে, সেটাই এখানে বলার বিষয়, যে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। ব্যাপারটা কি? যে যখন অ্যান্ড্রোজেন তৈরি হয় তার আগে কিন্তু ব্লাডের মধ্যে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন বেরিয়ে যায়, এবং সেটা কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরে, এবং অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনের রিসেপ্টর আছে এই সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গায় যা কিছু হেয়ার বেরিয়েছে। তো আগে যে এই সমস্ত জায়গায় যে সেল রয়েছে, সেই সেলের যে প্লাজমা মেমব্রেন রয়েছে, সেই প্লাজমা মেমব্রেনে এসে আগে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন বসে যায়, এবং যে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন তার নামেই বলছে অ্যান্ড্রোজেনকে বাইন্ড করবে। তার মানে যখন এই রিজনের মধ্যে দিয়ে এরপর ব্লাড ফ্লো হয়, তখন সেই অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন কিন্তু অ্যান্ড্রোজেনগুলোকে রিসিভ করে নেয়। এবার যেহেতু এই জায়গাগুলোতে বেশি মাত্রায় ব্লাড ফ্লো হয়, বেশিক্ষণ ধরে ব্লাড থাকে, তার মানে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনগুলো বেশি মাত্রায় টেস্টোস্টেরন হরমোনকে ধরার সুযোগ পায় বেশি টাইম ধরে, সেই জন্য এখানে কিন্তু হেয়ারগুলো সবসময় বেরোয়। বুঝতে পারছো আশা করি। তার মানে এই অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন ছাড়া কিন্তু অ্যান্ড্রোজেনের কাজ করা অসম্ভব, আর সেই অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনই কিন্তু এখান থেকে বেরোয়, সার্টোলি সেল থেকে। তার মানে বুঝতেই পারছো যে কত বড় একটি গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এখানে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন করছে। এবং এখানে আরেকটি ব্যাপার রয়েছে, সেটা হলো এখানে যখন ইম্যাচিওর স্পার্ম বা স্পার্মাটিডগুলো তৈরি হয়, আমি পরে আবার বলবো, এবং তারপরে স্পার্মাটোজোয়া তৈরি হয়। এই স্পার্মাটিডগুলো কিন্তু এই সার্টোলি সেলের মধ্যে মাথাটাকে মানে গুঁজে রাখে নিউট্রিয়েন্ট সাপ্লাই নেওয়ার জন্য, এবং যখন ম্যাচিওর হয় তখন কিন্তু সার্টোলি সেল থেকে স্পার্মগুলো বেরিয়ে আসে। কি বললাম বুঝতে পেরেছো? যখন ইম্যাচিওর স্পার্মগুলো এখান থেকে তৈরি হলো, সেগুলো কি করে? আগে এই মাথাটাকে সার্টোলি সেলের মধ্যে প্রবেশ করিয়ে দেয়, গুঁজে দেয়। নিউট্রিয়েন্ট সাপ্লাই নেওয়ার পর যখন ম্যাচিওর হয়, তখন কিন্তু এরা এখান থেকে বেরিয়ে এখানে মাঝে আসে। এই যে ঘটনাটা, সার্টোলি সেল থেকে মাথা গুঁজে দেওয়া এবং বেরিয়ে করে নিয়ে আসার যে প্রসেস, একে বলা হয় স্পার্মিয়েশন। এটাও কিন্তু আমাদেরকে একবার দেখে রাখতে হবে। দেখো, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, সেটা হলো ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডিক বা লেডিকের আন্তঃকোষ। আমরা যে স্ট্রোমা রিজিয়নটা পাচ্ছিলাম, সেই স্ট্রোমা রিজিয়নের মধ্যে মাঝে মাঝে একগুচ্ছ করে দলবদ্ধভাবে কিন্তু কিছু সেল প্যাকেজ রয়েছে, যেটাকে আমরা ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক বলছি।
তো ফ্রান্জ ভন লেডিগ এর আবিষ্কর্তা, এবং তার নাম অনুসারেই কিন্তু লেডিগের আন্তর্কোষ বলা হয়। আন্তর্কোষ কেন ইন্টারস্টিশিয়াল সেল বলা হয়? তার কারণ এখানে যে স্ট্রোমাটা রয়েছে সেই স্ট্রোমার মধ্যে মাঝে মাঝে, মানে আন্তর্কোষ হিসাবে মাঝে মাঝে কিন্তু সেলগুলো রয়েছে, সেই জন্য একে ইন্টারস্টিশিয়াল সেল বলা হয়। এই ইন্টারস্টিশিয়াল সেলগুলোকে যদি আমরা একটু খেয়াল করি, তো এই সেলগুলোকে প্রত্যেকটাতে কিন্তু একটি করে প্রমিনেন্ট নিউক্লিয়াস থাকে এবং একাধিক নিউক্লিওলাস থাকে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যথেষ্ট পরিমাণে থাকে, এবং যেখান থেকে অবশ্যই লিপিড সিনথেসিস হয়, যেহেতু এখান থেকে যে অ্যান্ড্রোজেন বা সেক্স হরমোন বেরোয় সেগুলো কিন্তু আমরা জানি স্টেরয়েড টাইপের হরমোন, সেই জন্য এখানে কিন্তু লিপিড সিনথেসিসের একটা প্রাচুর্যতা আছে। সেই জন্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেখান থেকে লিপিড সিনথেসিস হয় সেটা কিন্তু এখানে প্রচুর পরিমাণে আছে। তার সঙ্গে সঙ্গে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গলগি বডি আছে, লাইসোজোম আছে, এই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। এবং এই লেডিগের সেল যে কারণের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এই ধরনের হরমোনগুলোকে সিক্রেশন করায়। আমরা জানি অনেক আগে থেকে শুনে এসছি টেস্টোস্টেরন মেলদের ক্ষেত্রে, মেল মানে যে হরমোন মেন হরমোন হিসাবে কাজ করে। অবশ্যই একা টেস্টোস্টেরন নয়, তার সঙ্গে ডাইহাইড্রোটেস্টোস্টেরন আছে, ডাইহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরন আছে। এগুলোকে একসঙ্গে আমরা বলি, মেল হরমোনকে একসঙ্গে আমরা বলি অ্যান্ড্রোজেন। সেই জন্য ওখানে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনের কথা বলা হয়েছিল। তো এই অ্যান্ড্রোজেন কিন্তু লেডিগের আন্তর্কোষ থেকে তৈরি হয়, মানে যেখানে বলছি টেস্টোস্টেরন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন, ডাইহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরন, এই ধরনের হরমোনগুলোকে একত্রে বলা হচ্ছে অ্যান্ড্রোজেন। এবং আরেকটি জিনিস এখানে বলার অপেক্ষা রাখে না, তোমরা নিশ্চয়ই 11-এ পড়েছো, সেটা হলো এই যে হরমোনগুলো, এই হরমোনগুলো তো সিক্রেশন করাতে সাহায্য করে যে সে হলো ইন্টারস্টিশিয়াল সেলফ স্টিমুলেটিং হরমোন, যেটা পিটুইটারি থেকে বের হয়ে আসে। এবং পিটুইটারি থেকে বের হয়ে এসে যেখানে কাজ করে সেটা হলো এখানে লেডিগের আন্তর্কোষ বা ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডিগে এসে কাজ করে এবং এই ধরনের হরমোনগুলোকে সিক্রেশন করাতে সাহায্য করে, যেটাকে আমরা এক কথায় বলছি অ্যান্ড্রোজেন। তো এই মোটামুটি সেকশনাল ভিউ। এবার এই যে নালীগুলো বেরোচ্ছে, আমরা জানি সেমিনিফেরাস টিউবুলসগুলো এক জায়গায় গ্যাদার করলে তৈরি হয় রেটিটেস্টিস। তার মানে এই সমস্ত আমি বলেছি এই যে মাঝের টিউবগুলো বা গোটাটাই যদি টিউব আকারে ধরি আমরা, তো টিউবুলস তো এমনিই বলছি, তো সমস্ত টিউবগুলো কিন্তু এক জায়গায় মিলিত হয়ে একটা রেটিকুলেট স্ট্রাকচার তৈরি করছে বা জালের মতো একটি স্ট্রাকচার তৈরি করছে, যেটা আমরা রেটিটেস্টিস বলছি। এবং যে রেটিটেস্টিস এর পরবর্তীকালে ভাসা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্স হয়ে আলটিমেট ইজাকুলেটরি ডাক্ট থেকে মিশছে বা ইজাকুলেটরি ডাক্ট হয়ে আলটিমেট মিশছে। তার মানে এখানে কিন্তু স্পার্মের যা ম্যাচুরেশন হলো এর পরবর্তী স্পার্মের ফুল ম্যাচুরেশন হবে এপিডিডাইমিস রিজিয়ানে গিয়ে, তার কারণ সেখানে 2 থেকে 3 দিন থেকে 4 দিন পর্যন্ত স্পার্ম কিন্তু সেখানে ওয়েট করে বা থাকে। সেই জন্য ওখানে কিন্তু স্পার্মের ম্যাচুরেশন টোটালটা কমপ্লিট হবে। এই হলো আমাদের মোটামুটি অ্যানাটমিক্যাল ভিউ অফ টেস্টিস। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর বলার অপেক্ষা রাখে না যে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে? চলো নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ওকে।